মাত্র সকালবেলা তোমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম বাজারের জন্য। বিকেলবেলা বাজারে গিয়ে দেখি আমার থলিতে টাকা নেই। বলো কি গো, এতগুলো টাকা গেল কোথায়? এমন ভাব করছো যেন টাকাটা কোথায় গেল সেটা তুমি জানো না। ঘরের মধ্যে যে একটা চোর লালন পালন করছো, সেই চোর প্রতিদিন টাকা চুরি করে নিয়ে যায়। মুরালির কথা বলছো? কিন্তু ওকে তো গতকাল আমি টাকা দিয়েছিলাম, আজকে আবার বাজারে টাকা কেন চুরি করতে যাবে? ওকে যতই টাকা দাও ওর কখনো পোষায় না। টাকা দেখলেই নিজের লোভ সামলাতে পারে না, চোখটা পুরো একদম লোভে চকচক করে। আচ্ছা থাক, নিয়ে যখন গেছে আর কি করবার, আমি কালকে সকালে তোমাকে আবার টাকা দিয়ে যাব। ও বাজারে টাকা চুরি করে ফেললো আর তুমি কোনো প্রতিবাদ করবে না? সারাদিন পর বাড়ি ফিরছি, আমার বড্ড ক্লান্ত লাগছে। এখন এসব কথা নিয়ে অশান্তি না করলেই কি নয়? এখন তো তুমি এই সবই বলবে। যেদিন তোমার ভাইয়ের কারণে আমরা সর্বশান্ত হয়ে যাব, পথে বসবো, সেদিন তুমি আফসোস করবে। দেখবে, আমার কথাটা কিন্তু মনে রেখো। এসব বাজে কথা না বলে যাও, খাবার ব্যবস্থা করো, খুব খিদে পেয়ে গেছে। একটু আগে প্রণব দাদা আর আস্থা দিদি ঝগড়া করছিল। তোমার ওই চোর ভাই মুরালি আজ আবার বাজারের টাকা চুরি করেছে। ওটাকে নিয়ে হয়েছে আরেক জ্বালা। দাদাকে কতবার করে বলেছি ওকে বাড়ি থেকে বের করে দিতে, এরপর ও নিজের রাস্তাও নিজে খুঁজে নেবে, কিন্তু দাদা আমার কথা শোনেই না। তোমরা কেন যে ওর মতো একটা অকর্ম ছেলেকে দিনের পর দিন ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ, সেটাই তো বুঝি না। আমার কি স্বাদ হয়েছে নাকি ওকে খাওয়ানোর? যা কিছু হচ্ছে সব কিছুর জন্য প্রণব দাদা দায়ী। প্রণব দাদা মুরালিকে যতটা ভালোবাসে, মুরালি ততটা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তোমাদের এত কষ্টের টাকা, অথচ চুরি করার আগে ও দুবারও চিন্তা করে না। টাকা চুরি করে সে টাকা খেয়ে আবার নির্লজ্জের মতো বাড়িতে এসে বিনা পয়সায় খাবার খায়। কিন্তু দিন দিন ওর স্পর্ধা অনেক বেশি বেড়ে গিয়েছে। যেদিন আমার ধৈর্যের সীমা লঙ্ঘন হবে না, আমি প্রণব দাদার কথাও মানব না। ঘাড় ধাক্কা দিয়ে ওটাকে বাড়ি থেকে বের করে দেবো। তোমার মনে নেই, গেল বছর আমার একটা স্বর্ণের আংটি চুরি হয়ে গিয়েছিল। আজ অবধি সেটার হদিশ পেলাম না। আমি নিশ্চিত সেটা তোমার ভাই মুরালি চুরি করেছিল। আজকে প্রণব দাদার টাকা চুরি করছে, কালকে আবার দেখবে আমার ঘরে ঢুকে আমাদের টাকা চুরি করে নিয়ে গেছে। চোখ রাখবে যেন আমাদের ঘরে ঢুকতে না পারে, ঠিক আছে? এই জন্যই তো তুমি থাকা না অবস্থায় আমি আমার ঘরে সারা দিন তালা মেরে রাখি। আলমারিতেও আমার কিছু সোনার গহনা পড়ে আছে, কোনো সময় আবার সেগুলো চুরি করে নিয়ে যায়। তার আগে থেকে বাবা সতর্ক হয়ে আছি। মাঝে মাঝে তোর কিছু কাজ আমার খুব বিরক্ত লাগে, জানিস তো। এই ভর দুপুরে কোথায় বাড়িতে থেকে একটু আমি আরাম করে ঘুমাবো, তুই চায়ের দোকানে এনে বসিয়ে রেখেছিস, ভাল লাগে না। এখন যদি আমি বাড়িতে যাই তাহলে আমার বৌদি আমার সঙ্গে চেঁচাতে শুরু করবে। ইচ্ছে করে নিজের বাড়িতে যাচ্ছি না গো, আর তোকেও যেতে দিচ্ছি না। নিশ্চয়ই তুই আবার তোর বৌদির টাকা চুরি করে এনেছিস, তাই না? পাগল নাকি? বৌদি টাকা কেন চুরি করতে যাবো? আরে আমি তো চুরি করেছি দাদার টাকা। আমার ভাইয়ের টাকার উপর আমার পুরো অধিকার আছে, কিন্তু বৌদি সারা দিন শুধু কিটকিট 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 করতেই থাকে, বিরক্তিকর। এই জন্যই তো তোকে বলছি চাকরি করতে। যদি একটা ভালো চাকরি করতে পারিস তাহলে আর এভাবে টাকা চুরি করতে হবে না। তখন তোর নিজের টাকা তুই নিজেই রোজগার করতে পারবি। চাকরি চাকরেরা করে, আমি হলাম মালিক, নিজের ইচ্ছের মালিক। আমি কারোর অধীনস্থ হয়ে চাকরি করতে পারবো না। তাহলে কি সারা জীবন এভাবে তোর ভাইদের ঘাড়ের ওপর চেপে বসে থাকবি নাকি? কখনো না কখনো তো জীবন নিয়ে ভাবতে হবে। এভাবে কি দিন চলবে? আমি আমার জীবন নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছি। আমি একটা বড় ব্যবসা শুরু করব, কেননা ব্যবসা হলো পৃথিবীর একমাত্র পেশা যেখানে নিজের মালিক আমি নিজেই। ভর দুপুরে চুরি করে আনা টাকায় চা খেয়ে বড় ব্যবসা করবার স্বপ্ন দেখছিস? তুই সত্যি অদ্ভুত একটা মানুষ বটে। ভানু, তুই দেখে নিস, একদিন আমার পরিবারের সব অভিযোগ প্রশংসায় পরিণত হয়ে যাবে। অনেক হয়েছে, এবার তোমাকে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। নয়তো এখন থেকে এ বাড়িতে তোমার ভাই মুরালি থাকবে, নয়তো আমি থাকবো। কিন্তু তুমি আবার কেন এত রেগে আছো সেটাই তো বুঝতে পারছি না।
আমি তো সকালে আবার বাজারের জন্য টাকা নিয়ে গেছিলাম, আবার কি হলো? সকালবেলা তোমার ভাই আমার থেকে টাকা চাইছিল, আমি টাকা দিতে রাজি না হওয়ায় ও আমার ওপর চেঁচামেচি করেছে। আমার খাটের পাশে থাকা ছোট ঘড়িটা ভেঙে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বলছো কি তুমি? মুরালি তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে? ও চোর সে কথা আমি জানি, কিন্তু ও তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করবার মতো ছেলে নয়। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে গিয়ে সারদাকে জিজ্ঞাসা করে নাও। সারদা সব কিছু নিজের চোখে দেখেছে। আমার বাপের বাড়ির মানুষও কখনো আমার সাথে এই রকমভাবে দুর্ব্যবহার করেনি গো। এতদিন অবধি ও যা কিছু করেছে সব কিছু আমি দেখেও না দেখবার ভান করে গেছি। কখনো কোনো কিছু নিয়ে ওকে শাসন করিনি, কিন্তু এখন ওর স্পর্ধা এত বেড়ে গেছে যে ও বাড়ির বড়দের সঙ্গে দুর্ব্যবহার করছে। আমার স্বামীর বাড়িতে থেকে আমার স্বামীর টাকায় খেয়ে কিনা আমার সঙ্গে রাগ দেখায়। ও এমন একটা ভাব করে যেন তোমার টাকাগুলো ওর পৈতৃক সম্পত্তি, যখন যেভাবে ইচ্ছা ওড়াতে পারবে। অনেক চুপ করে থেকেছি, কিন্তু এখন আর চুপ করে থাকা যাবে না। এবার আমার ওকে শিক্ষা দিতেই হবে। এত বছর সহ্য করে গেছি, কিন্তু এখন আমি আর একদম সহ্য করতে পারবো না এসব। দাদা, আজকে এত রাতেও তোরা না ঘুমিয়ে জেগে আছিস কেন? অন্যদিন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। তোর ফেরবার জন্য অপেক্ষা করছিলাম, তোর সঙ্গে জরুরি কথা আছে। আমার বড্ড খিদে পেয়েছে দাদা, আগে খাবার খেয়ে নিই, এরপর যা বলবার বলবে। কোথাও যাবি না তুই, এখানে দাঁড়াবি আর আমাদের কথা শুনবি। মা বাবা মারা যাওয়ার পর থেকে আমরা সব সময় তোর সব আবদার পূরণ করবার চেষ্টা করেছি, কিন্তু যত দিন যাচ্ছে তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো সাহস হয় কি করে আস্থা বৌদির সঙ্গে টাকার জন্য দুর্ব্যবহার করবার? আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে তুই আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছিস, এটার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না। দাদা, আমার বন্ধু ভানু তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আস্থার পা ধরে ওর কাছে ক্ষমা চাইবি, নয়তো ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেব। তোর শ্বশুর বাড়িতে কি অবস্থা চলছে এখন? প্রণব আর আস্থা কেমন আছে? ওরা ওরা ভালোই আছে, কিন্তু এখন ওর ছোট ভাই মুরালিকে নিয়ে একটু ঝামেলা চলছে। বোঝোই তো, কোনো কাজকর্ম করে না, সারাদিন বেকার বেকার ঘুরে বেড়ায়। আমি তো জামাই বাবাজিকে কত আগেই বলেছিলাম আলাদা ঘর নিয়ে থাক, অন্তত তোরা শান্তিতে থাকতে পারতিস। তোমার জামাইয়ের বর্তমান বেহাল দশা, সে ঘরে আমরা একসঙ্গে থাকি, সেই ঘরটাও ভেঙে চুরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে মা, কিন্তু মেরামত করার পয়সা অবধি নেই তাদের কাছে। আবার তুমি বলছো কি না আলাদা ঘর নেয়ার কথা। ঘর মেরামতের পয়সা নেই, কিন্তু বেকার ভাইকে রাজার মতো বসিয়ে বসিয়ে খাওয়ানোর পয়সা ঠিকই আছে ওদের। প্রণব আর আনন্দ যদি ওই আপদটাকে তাড়াতাড়ি বিদায় না করে, তাহলে একদিন ও তাদের বড় ক্ষতি করে বসবে, দেখে নিস। বাড়িতে কোথাও কোনো টাকা পয়সা কিছুই রাখা যায় না, চোখের পলকে সব কিছু চুরি করে নিয়ে যায়। এক মহা যন্ত্রণায় আছি আমি। এখন তো শুধু টাকা চুরি করছে, সামনে দেখ আরো কি কি চুরি করে। দুই ভাইকে কোনো একদিন দেখবি কাঙাল বাড়িয়ে ছাড়বে ওই মুরালি। সেদিন বেশি দূরে নেই গো, দিন দিন যা অবনতি হচ্ছে ওর। কোনোদিন দেখবো ওই ভাঙাচোরা বাড়িটাই সবার অজান্তে বিক্রি করে বসে আছে, কিন্তু আনন্দ আর প্রণব টেরই পাবে না। জামাই বাবাজিকে বলে তাড়াতাড়ি একটা ছোটোখাটো জমি কিনে ফেল। আজকাল নিজের একটা ভিটে বাড়ি থাকা খুব জরুরি রে। যতই বলুক টাকা নেই, কিন্তু তবুও তুই জোর করতে থাক। শুনেছি আজকে বেশ কয়েক মাস ধরে তোমার টাকা পয়সার একটু অভাব চলছে।
আমি তোমার বাবার মতো। যদি কোনো সমস্যা হয় তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। এমন কোনো ব্যাপার নয়। এখন একটু অবহেলা মানে আবহাওয়া খারাপ চলছে, যার কারণে ফলন ভালো হচ্ছে না। আর ফলন কম মানে টাকা পয়সাও রোজগার কম হওয়া, কোনো মতে দিন যাচ্ছে আর কি। কিছুদিন আগে শুনেছিলাম তোমাদের বাড়িতে ঝগড়া লেগেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কোনো সমস্যা নয়, কিন্তু আমার ছোট ভাই মুরালিকে তো আপনি চেনেন। এত বেপরোয়া আর খামখেয়ালি স্বভাবের একটা ছেলে, প্রতিদিন ওর কারণে কোনো না কোনো একটা অশান্তি লেগেই থাকে। অনেক ছেলেরা এমন হয়, তাদের মধ্যে ছেলে মানুষই একটু বেশি থাকে। মুরালিকে তোমরা অযথা ভুল বুঝো না। একদিন দেখবে লোকে মুরালির কারণে তোমাদের সকলকে চিনবে। বাবা কিছু মনে করবেন না, কিন্তু এটার চেয়েও বড় ঠাট্টা আর কিছু হতে পারে না। ওর মধ্যে এমন কোনো গুণ নেই যেটার কারণে ওর নামে লোকে আমাকে চিনবে। হ্যাঁ, অবশ্য বড় কোনো চুরি ডাকাতি করলে তখন ওর কারণে লোকে আমাদের বদনাম করতেও পারে। এসব বলো না। ওপরওয়ালা কার মধ্যে কোন কোন জিনিস লুকিয়ে রেখেছেন সেটা শুধুমাত্র তিনিই জানেন। সময়ের সাথে সাথে সবার জীবনে পরিবর্তন আসে। মুরালির থেকে আমরা এখন আর কোনো আশা রাখি না। ওর মধ্যে কোনো উন্নতি নেই। গ্রামের প্রত্যেকটা লোক ওর কারণে আমাদের আর চোখে দেখে। প্রার্থনা করছি যেন ওপরওয়ালা মুরালিকে সুবোধ দান করেন, ও যেন জীবনে ভালো কিছু করতে পারে। আজকে কদিন ধরে দেখছি তুই আগের মতো কথা বলছিস না, কেমন চুপচাপ হয়ে থাকিস। তোকে এভাবে দেখতে আমি একেবারেই ভালো লাগে না আমার। আমি আমার পরিবারকে আজ অবধি হতাশা ছাড়া আর কিছুই দিতে পারিনি, আর সেজন্য এখন আমার পরিবারে কোনো মূল্য নেই আমার। খুব তো বলতিস, কে তোর ব্যাপারে কি ভাবলো না ভাবলো তাতে তোর কিছু যায় আসে না। তাহলে আবার এখন এসব নিয়ে মন খারাপ করে আছিস কেন? তুই বুঝবি না ভানু, অন্য সকলে আমাকে অনেক কথা বললেও প্রণব দাদা কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করেননি। কিন্তু সেদিনের ঘটনার পর থেকে দাদাও আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। আমি তোর অবস্থা বুঝতে পারছি। আসলে পৃথিবীটা এমনই, আজকাল টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। এভাবে বেকার বসে থাকলে চলবে না। আর কতদিন এমন উদ্দেশ্যহীনভাবে জীবন কাটাবো? এবার ভাবছি আমাকে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে,